ধর্ম দিয়ে তো আর আপনি কি বলবো, ধর্ম দিয়ে আপনি তো ভালো হসপিটাল বানাতে পারবেন না, ধর্ম দিয়ে তো আপনি ভালো কলেজ বানাতে পারবেন না, ধর্ম দিয়ে ভালো ইউনিভার্সিটি বানাতে পারবেন না। কিন্তু দেশ ডেভেলপ হবে এগুলো বানাক না, লক্ষ লক্ষ মন্দির, সে তার মন্দিরের অভাব নেই, কেউ কেউ যদি মন্দির বানায় সে বানাক না, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যখন এই ডেভেলপমেন্টের বিকল্প হিসেবে ওটা তৈরি হচ্ছে, তখনই কথা। নমস্কার, রূপসী বাংলা মিডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পলাশ পান্ডে, আর আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি আজকের ডেটে আর সোশ্যাল মিডিয়াতে বা খবরের কাগজের দৌলতে তিনি আজকে যথেষ্ট পরিচিত মুখ। গত বছর 9 আগস্ট যে আরজিকার কাণ্ডে যে বীভৎস ঘটনা ঘটেছিল, তার প্রতিবাদীদের মধ্যে অন্যতম প্রধান মুখ ডক্টর আশফাকুল্লাহ নায়ার সাহেব। স্যার, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। নমস্কার, নমস্কার। প্রায় 1.5 বছর ঘটনাটি পার হয়ে গেল। আর গত কয়েকদিন আগে আমরা জানতে পারলাম যেটা, যে সুপ্রিম কোর্ট সুমোটো কেস নিয়ে প্রথমে নিজে শুনানি করবে বলেছিল, এবং গত কয়েকদিন আগে সেটা আবার হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হলো কেসটাকে। এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমরা প্রথম থেকেই বলে এসেছিলাম যে সুপ্রিম কোর্টে কেসটা সুমোটো নেওয়া সাধারণ জনগণ হিসেবে, সাধারণ আন্দোলনকারী কিংবা যারা অন্যায়ের প্রতিবাদকারী, যারা প্রত্যেকেই চেয়েছিল যে দেশের সর্বোচ্চ কোর্ট এটাকে টেক ওভার করেছে মানে কিছু না কিছু ভালো আসবে আমাদের জন্য, কিছু না কিছু আমরা বুঝতে পারবো, অন্তত যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে শাস্তি হবে। কিন্তু যেভাবে চললো পুরো বিচার ব্যবস্থার, যে ধীরে ধীরে যেভাবে আমরা দেখলাম, সেই পুরো ফুল কোর্সে কিন্তু আমরা দেখলাম কোথাও আমরা আশার আলো দেখতে পাইনি। আমাদের মনে হয়েছিল কখনো কখনো, এবং এখন সেটা আমাদের আরও বেশি সেই বিশ্বাসে আমরা অনেক বেশি স্ট্যাম্প মারতে পেরেছি। হ্যাঁ, এটাই হয়েছিল যে আমাদের আন্দোলনটা কোনোভাবে যদি আটকানো যায়, সেই সেই প্রচেষ্টাতেই হয়তো সুমোটো নিয়েছিল। নাহলে দেশের সর্বোচ্চ কোর্ট হিসেবে সুপ্রিম কোর্ট এই বিচার, এই ঘটনার তদন্ত আরও কড়াভাবে, আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারতাম। যাই হোক, হাইকোর্টে ফিরে এসছে মামলাটা। এই মামলাটা যদি তখন ফিরে আসতো, মানে উইদিন মান্থ, উইদিন 2 মান্থ, উইদিন 3 মান্থ, আমার মনে হয় মানুষও রাস্তায় ছিল। তো এই ব্যাপারটা আরও বেশি আলোচিত হতো, আরও বেশি আর্গুমেন্টের জায়গা থাকতো। এখন হাইকোর্টে যে ফিরেছে এটা সব মানুষ জানেনই না, অনেক মানুষই জানেন না। আমরা আশাবাদী, প্রথম থেকেই আশাবাদী, এবং বিচার ব্যবস্থা, সিস্টেম সব কিছুর উপরে মোটামুটি একাংশে ভরসা রেখেই আমরা আমাদের আন্দোলন করেছি। সেই বিশ্বাস থেকে আমরা মনে করি যে এই হাইকোর্টে এসছে, আরও বেশি আশার আলো আমরা দেখতে পারি। দেখা যাক কীভাবে এগোয় এবার। আচ্ছা, এখানে আপনাদের কি মনে হয় যে সিবিআই যে তদন্ত করছিল সেখানে কোথাও না কোথাও কোনো গাফিলতি আছে? কারণ সিবিআইও সেই একজনকেই, সেই সঞ্জয় রায়কেই, একজনই অ্যাকিউজডকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছে বা তাকেই অ্যাকিউজড হিসাবে দেখাচ্ছে। তো ওই একজন ব্যক্তিই কি, না এর পিছনে আরও কোনো ব্যক্তির হাত ছিল বলে আপনাদের মনে হয়? দেখুন, সিবিআই যেভাবে তদন্ত করেছে, সিবিআইয়ের তদন্ত, আহ, আপনারা যদি শিয়ালদা কোর্টে মাননীয় বিচারক যে রায়টা দিয়েছেন, সেই রায়ের পাতাগুলো আপনারা পড়েন, আমরা তো প্রায় পড়েছি, আমাদের বন্ধুদের মধ্যে বা ওয়ার বাবা মা হয়তো বেশ কয়েকবার, 10 বার 12 বার করে লোকজন পড়েছে, এবং প্রত্যেকটা রায়ের অর্ডারের জায়গাগুলোকে হাইলাইট করে করে পড়া হয়েছে, তাই নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। যদি দেখেন যে ছত্রে ছত্রে সেখানে কিন্তু সিবিআইয়ের যে ভূমিকা সেই নিয়ে আলোচিত হয়েছে। সিবিআই যে তদন্ত ঠিকঠাক করেনি সেটা মানে আপনার কাছে এই প্রথম বলার কোনো জায়গা নেই। আমরা হাজারবার বলেছি, হাজার প্ল্যাটফর্ম থেকে বলেছি যে সিবিআই তার যা করণীয় ছিল, যে তদন্ত করা উচিত ছিল, সেটা করেনি। যদি সিবিআই তদন্ত করতো তাহলে একই সেন্ট্রাল এজেন্সি যারা আছেন, মানে সেন্ট্রাল ল্যাবরেটরি থেকে যে রিপোর্টগুলো এসছে সেই রিপোর্টের সঙ্গে তার তদন্ত মিলছে না। যেখানে ল্যাবরেটরি রিপোর্ট বলছে যে একাধিক ব্যক্তি হতে পারে, যেখানে ল্যাব রিপোর্ট দেখছে যে মোর দ্যান 1 ডিএনএ পাওয়া যাচ্ছে, যেখানে ল্যাবরেটরি বলছে যে ক্রাইম সিন ওখানে না হয়ে অন্য জায়গায় হতে পারে, সেগুলো নিয়ে সিবিআইয়ের কোনো মন্তব্য নেই, এবং সিবিআই শুধু স্ট্যাটাস রিপোর্ট দেবো, দেখবো, বার করবো, খুঁজবো, এবং খুব তড়িঘড়ি একজনকে সামনে প্রেজেন্ট করে সেটাকে ক্লোজ করার যে প্রচেষ্টা করেছে। তো এটা শুধু আমরা নয়, এখন যদি আপনারা আমাদের অভয় দিদির বাবা মার বক্তব্য কোনো জায়গায় শুনে থাকেন, দেখবেন তারা নিজেরাও স্টাডি করে প্রত্যেকটা ওয়ার্ডের ক্রস প্রশ্নও তারা করছেন, যে এটা যদি আপনি এই বলে থাকেন তাহলে এটা কেন। তো সেই প্রশ্নের উত্তর সিবিআই দিতে পারেনি। আমাদের একটা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা যদি একটা বেসিক একজনের
খুন মার্ডার, একজনের রেপ মার্ডারের কারা করেছে, কিভাবে করেছে, সেই পুরো ঘটনাটা সামনে না আনতে পারে, তাহলে এটা তো হতাশ করেছে আমাদেরকে। কিন্তু স্টিল আমরা আবার বলছি যে কোর্টের ওপর ভরসা আছে, কোর্ট আবার ওটাকে যদি রিইনভেস্টিগেশন অ্যাক্ট থাকছে, রিইনভেস্টিগেশন যদি করানোর অপশান দেন, কোর্ট যদি আপনার সিবিআইকে আরও বেশি বেশি তথ্য দেওয়ার জন্য বাধ্য করেন, কোর্ট যদি আপনার বাবা মার যে প্রশ্নগুলো আছে, আমাদের যে প্রশ্নগুলো আছে, সেগুলোর অ্যাসেম্বলি করে যে উত্তর দেওয়ার কথা কোর্টে আমরা তুলেছিলাম, সিবিআই সেই জায়গা থেকে যদি হাইকোর্টে একটা স্ট্রং অর্ডার আসে, তখন আমার মনে হয় আরও কাজ বাকি আছে, সিবিআই করতে পারে। এবং তারা বলছেন যে আরও আমাদের সময় দিন, তারা এখনও হাত তোলেনি কমপ্লিট যে আমরা পারবো না। তো দেখা যাক, সিবিআই যে তদন্ত ঠিকঠাক করেনি এটা নিয়ে আমার মনে হয় না ডবল বলার দরকার আছে। আমরা ওই সময় দেখেছিলাম বিশেষ করে বিভিন্ন বামপন্থী দলেদের তরফ থেকে যে তারা দাবি করেছিলেন বিচার বিভাগীয় তদন্তের। আপনাদের কি মনে হয় যে সিবিআই থেকে বিচার বিভাগীয় তদন্ত হলে কি বেশি ভালো হতো? দেখুন, সবসময় বিচার বিভাগীয় যে তদন্ত, সেটা এর আগেও আমরা দেখেছি। যদি আপনি বিভিন্ন কেস অ্যানালাইসিস করেন, দেখবেন যে সিবিআই সাকসেস রেট আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুবই কম। শুধু এই আরজি কর ইনসিডেন্টস বলে নয়, এর আগে বেশ কয়েক ইম্পর্টেন্ট নাম বলছি না আমি, সব ঘটনা সিবিআই তারা আসে, তাদের প্রথম দিন একটা করে শোকজ নোটিশ দেয়, ডাকে, ইডি সিবিআই 2-4টে আপনার বসে, প্রশ্ন উত্তর করে, তাদের পর্ব শেষ হয়ে যায়। এবং সেখানেও আমরা হাজার হাজার যাদের দেখেছি, চাকরির দুর্নীতি বলুন বা গরু পাচার দুর্নীতি বলুন, আরও সব বিভিন্ন দুর্নীতি, কয়লা দুর্নীতি বলুন, সব দুর্নীতিগুলোতে আমরা দেখেছি যে প্রত্যেকটা দুর্নীতি যেগুলো সিবিআইয়ের হাতে, ইডির হাতে, সেগুলোর অ্যাকচুয়াল রেজাল্ট জামিন, সেগুলোর অ্যাকচুয়াল রেজাল্ট কেউ করেননি, এরকম টাইপ। তো এই ক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্তের একটা সবসময় এজ থাকে, সবসময় একটা পজিটিভ দিক থাকে। বিচার বিভাগীয় তদন্ত হলে কী হয় না, ডিরেক্ট একটা কোর্ট থেকে ইন্টারভেনশন করতে যারা জাজ আছেন, যারা বিচারক আছে, তাদের ক্ষেত্রে সুবিধা হয়, তাদের ক্ষেত্রে অনেক বেশি ডিরেক্ট রিপোর্টগুলো তারা পেয়ে থাকেন। তো সেক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্ত আমরাও চেয়েছিলাম। আপনারা যদি ফের আবার ব্যাকে যান 9 আগস্টের পর থেকে, আমরাও কিন্তু বিচার বিভাগীয় তদন্তই চেয়েছিলাম, শুধু বামপন্থী দল বা অন্য কোনো দল বলে নয়। আমাদের আন্দোলনেও আমরা বিচার বিভাগীয় তদন্তই চেয়েছিলাম, কিন্তু যে সিবিআই তদন্ত কিংবা সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট নিজেই নিয়েছে, এবং আপনার সিবিআই তদন্ত হাইকোর্ট থেকে দেওয়া হয়েছিল। ওটা আমরা কখনোই বলিনি যে সিবিআই এত তদন্ত করুক। স্টিল দেশের একমাত্র তদন্ত কী বলবো, সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তার উপর তো ভরসা রাখতেই হবে। সেইভাবেই মানুষ আপ্লুত হয়েছিল, খুশি হয়েছিল। সুপ্রিম কোর্টে যখন বিচার হয়, আমরা এলইডি দিয়ে, আপনার টিভি দিয়ে সবসময় দেখতাম যে কিছু না কিছু পজিটিভ দিক আসবে। এনিওয়ে, সব কিছুই আমাদেরকে হতাশ করেছে, কিন্তু বিচার বিভাগীয় তদন্ত হলে অবভিয়াসলি ভালো। সব ক্ষেত্রেই বিচার বিভাগীয় তদন্তের অনেক বেশি কী বলবো, মানে গুছিয়ে তদন্ত হয়, অনেক বেশি পজিটিভ রেজাল্ট আমরা এর আগে দেখেছি। আমরা বর্তমান দিনে দেখতে পাচ্ছি যে আপনাদের ওই আরজি কর আন্দোলনটা এখন মানে প্রায় ধরুন ওটা ঠান্ডা ঘরে চলে গেছে, এখন সেভাবে কেউ অ্যাক্টিভলি কাউকে কোথাও কিছু দেখা যাচ্ছে না। তো আপনাদের কি মনে হচ্ছে, এটাকে আরেকটু সক্রিয় করা উচিত? না, প্রত্যেকটা আন্দোলনেরই একটা কোর্স থাকে, একবার ওঠা নামা হয়ে থাকে। আর্যিকর আন্দোলন যে উদ্দেশ্যে করা হয়েছিল, যে স্বতঃস্ফূর্ততায় করা হয়েছিল, যে আবেগ নিয়ে করা হয়েছিল, সেখানে হয়তো এখন এটা আপনি বলছেন ঠান্ডা ঘরে, আমি বলবো না, কারণ আমি করছি না, অন্য কারোর হাতে ব্যাটনটা চলে গেছে। আপনি করছেন না, অন্য কেউ করছে, এবং বিভিন্ন ফর্মে করছে, বিভিন্ন ফর্মে করছে। কীভাবে না, প্রথম দিকে যদি আপনি দেখেন, একেবারে প্রথম দিকে বাবা মা যেমন বাড়ি থেকেই তারা তাদের দুঃখ প্রকাশ করতেন, কষ্ট প্রকাশ করতেন, এখন তারা নিজেরাই কিন্তু একেবারে কী বলবো, পুরো আন্দোলনের সম্মুখে এসে তারা কিন্তু, আপনি যদি দেখেন এই কদিন আগেই তারা পুরো পশ্চিমবঙ্গ ঘুরলেন। তারপর বিভিন্ন জায়গায় তারা বক্তব্য যখন রাখেন, একেবারে বাবু কাকিমা, তাদের যে বক্তব্যের ভাষা, সেটা একেবারে সামনের সারিতে এসে বক্তব্য দেওয়ার মতো ভাষা, একেবারে প্রতিরোধ গড়ে তোলার মতো ভাষা। এবং যে বা যারা আন্দোলন করছিলেন, তারাও এখনও আন্দোলনের ডাক দিলে সবাই একত্রিত হন। এখনও কিন্তু আমরা লাস্ট 9th আগস্টে শ্যামবাজার একেবারে মানুষ ভরে গিয়েছিল। এইবার যদি আপনি সেই একটা গুচ্ছ বলেন যে আপনাদের কজনকে একসঙ্গে দেখা যেত একই রাস্তায়, সেটা তো মানে খুবই ন্যাচারাল যে এটার একটা কী বলবো, মানে বিভিন্ন জায়গায় বিচ্ছুরণ হবেই। আমি চলে এলাম পুরুলিয়া, মালদা, দেবাদা মালদা, অনেকে তার কেস নিয়ে লড়ছে, বাকিদের কেউ আপনার মেদিনীপুর, কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের পোস্টিং হয়েছে।
এবং তার সঙ্গে আরেকটা এডিশন হচ্ছে, যদি ব্যক্তি হিসেবে আমাদেরকে বলেন, আমাদের প্রফেশনটা এমন একটা প্রফেশন যেটা যেটা ইটসেলফই একটা আন্দোলন। মানে ডাক্তারিতে যদি কেউ একজন, আমি সবাইকে বলি যে আমরা বলি আমরা রাজপথ দখল করে নেবো, বিচার এনে দেবো, ছিনিয়ে দেবো, বিচার করবো, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা যদি আমাদের নিজের কাজটাকে যদি 100% দিতে পারি, আমাদের নিজের কাজে, নিজের প্রফেশনে যদি আমরা 100% সৎ হতে পারি, আমাদের প্রতিদিনের কাজই এক একটা বিপ্লব। মানে আপনি যদি ধরেন, আমরা রাস্তায় দেখা হয়, অনেকজন বলে ডাক্তারবাবু আপনার জন্য এর করুন, আপনি একদম জান দিয়ে দেবো। আমি তাদেরকে বলি জান দিতে হবে না, আপনি কি কাজ করেন বলুন। না আমি এই অমুক অফিসের ক্লার্ক। মানে ওই অফিসে আপনি আপনার সঠিক কাজটা করুন, ঠিক আছে? আপনি ওই অফিসে, ওই অফিস থেকে যাতে করাপশান তৈরি না হয়, ওই অফিস থেকে কোনো গরিব মানুষ কোনোভাবে তার পরিষেবা নিতে এসে ঘেঁটে না যায়, কোনো ক্ষেত্রে যদি অসুবিধা হয়, সেটা যদি আপনি আপনার জায়গা থেকে সঠিকভাবে করেন, আপনি যদি ওই জায়গাতে মাথা না নোয়ান, ওই জায়গাতে আপনার কাজে আপনি আপনার মতো করতে পারেন, তাহলে শুধু একজন ক্লার্ক নয়, মানে আপনি প্রত্যেকটা প্রফেশনেই দেখুন আজকের বলিউডের সিনেমা, আমরা আগে ছোটোবেলায় বাংলা সিনেমার জন্য গিয়ে লাইন দিয়ে ভিড় করে দেখতাম, এখন দেখি না, লোক দেখে না। কেন দেখে না জানেন? কারণ তারা তাদের যে জায়গা থেকে, না তাদের জায়গা থেকে তারা খুব মানে ওই এটা আর কি, মানে যে সততার জায়গাটা, যে পরিশ্রমের জায়গাটা, যে ট্যালেন্টের জায়গাটা, না সেটা দিন দিন যেন কেমন বিকৃত হয়ে যাচ্ছে। মানে একজন একেবারে, একজন তো মাল্টিটাস্কিং হতে পারে না, কখনোই হতে পারে না। আমরা হিউম্যান বিং, আমরা রোবট নই। তাহলে যে যে কাজটা করছে, যদি সেই কাজটাতে সে শতভাগ দিয়ে থাকে, একজন ভালো ডাক্তার পশ্চিমবঙ্গে তৈরি হোক না, একজন ভালো আপনার লয়ার তৈরি হোক না, একজন ভালো, সে নিজেই বিপ্লব করে দেবে, সেটাই বিপ্লব হয়ে যাবে। তো আন্দোলন আমার মনে হয় না কোনোভাবে কখনোই বন্ধ হয়েছে, বা আন্দোলন কখনো শেষ হয়। আন্দোলন বিভিন্ন ফর্মে হয়, বিভিন্ন জায়গা থেকে হয়, বিভিন্ন বিভিন্ন মানুষের বিভিন্ন কী বলবো ভাবনা থেকে হয়। তো আন্দোলন চলছে এবং প্রত্যেকের এই আগুন দিকে দিকে থাকে। কোথায় কোন বোমাটা কখন মানে ব্লাস্ট হবে, কখন বিচ্ছুরণ হবে, বোমা মিন্স আমি আবার কোনো খারাপ কিছু বলছি না, মানে মানব শক্তির যে বোমা, বা সেটা আমার মনে হয় প্রত্যেকটাই বিপ্লব, যদি তার জায়গা থেকে সঠিকভাবে সে কাজ করতে পারে। আপনি তো বর্তমানে পুরুলিয়া মেডিকেল কলেজে পোস্টেড না? এখানে একটা সমস্যা আমরা দেখছিলাম, মেডিকেল কলেজের স্টুডেন্টরা তারা কদিন আগেও কোডি বন্ধ করে একটা আন্দোলন করছিল। প্রথমে তো তাদের দাবি ছিল যে আমাদের যে সদর হাসপাতাল পুরুলিয়াতে, সেটাকে আপনার ওখানে মার্চ করে দেওয়া হোক। পরবর্তীতে তারা বললো যে না, দুটো ইউনিট আলাদা আলাদা করেই চলুক এবং দুটো ইউনিটই ফুল ফিজে চলুক। আপনার কি মনে হচ্ছে এখন যে এখানে যে মেডিকেল কলেজের চিকিৎসাজনিত যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে, এটা কি কি ধরনের সমস্যা আপনাদের হচ্ছে ওখানে? দেখুন, প্রথম কথা, এই আন্দোলনের মুখপাত্র আমি নই, আর এই আন্দোলনটা আমি ডিটেলস জানি না, ওরা কি অ্যাকচুয়ালি, ওদের সঙ্গে আমার কোনো মিটিং হয়নি, বা যারা কি বলবো এখানে যারা কর্মকর্তা আছে তাদের সঙ্গেও মিটিং হয়নি। আমি একেবারে এটাতে খুব অজ্ঞ, একেবারে বলতে পারেন যে কী ওরা চাইছে, কী হচ্ছে। কিন্তু যেহেতু আমি ছাত্র আন্দোলনের দেখেছি, ছাত্রদের দাবি দাওয়া মোটামুটি বুঝি, ছাত্ররা কি চাইতে পারে, একজন ডাক্তার কি চাইতে পারে, একজন রোগীর কি হতে পারে, যে দুটো জিনিসই যখন আমি একই সঙ্গে দেখি, সেই অনুযায়ী আমি একটা কথা এখানে বলতে পারি যে আমার মতে যে কোনো মেডিকেল কলেজ, সেখানে তার স্বতন্ত্রতা থাকা যেমন উচিত, তার সেখানে প্রত্যেকটা পেশেন্টও থাকা উচিত, সেই ব্যবস্থা সরকারের করে দেওয়া উচিত। একটা মেডিকেল কলেজ শুধু খুলে দিলে হয় না, যে একটা বিল্ডিং হয়ে গেল আর একটা কালার করে দিলাম মেডিকেল কলেজ হয়ে গেল, তা কিন্তু নয়। মেডিকেল কলেজ একটা শেখার জায়গা, সেখানে সমস্ত রকমের পেশেন্ট যাতে অ্যাডমিট হয়, যাতে সমস্ত রকমের পেশেন্ট সেখানে পৌঁছতে পারে, তার ব্যবস্থা করে দেওয়া উচিত সরকারের, কারণ সরকারি মেডিকেল কলেজ। আর সেই সঙ্গে জেলার যে যে প্রান্তে একটা ছোট, শুধু সদর হসপিটাল বলে নয়, একটা ছোট যদি আপনার পিএইচসি হয়, যেটা প্রাইমারি হেলথ কেয়ার, সেটারও যত্ন নিতে হবে। তো সেখানে একটাকে অমিট করে আরেকটা কখনো হতে পারে না, দুটোকেই সসম্মানে বহাল থাকতে হবে। আমার মতে, আমি যতটুকু দেখেছি, আপনার ডিস্ট্রিক্ট হসপিটাল পুরুলিয়া সদর হসপিটাল, যেটা এটা এর নিজস্ব স্বমহিমায় থাকা উচিত, একেবারে ফুল ফ্লেজ। এবং সেই সঙ্গে মেডিকেল কলেজও তার ছাত্রদের যে দাবি, যে যে তাদের আসা যাওয়া ইত্যাদি ইত্যাদি, এই পয়েন্টগুলোকে কীভাবে সলিউশন করা যায়। কারণ পেশেন্টের কিন্তু অভাব নেই। আপনি যদি দুটো হসপিটালকে ফুলভাবে রান করেন, মানে মেডিকেল কলেজের ডাক্তাররা যদি বলে যে আমরা এখানেই থাকবো, এখানেই পেশেন্ট দেখবো, সরকার যদি ব্যবস্থাপনা ঠিক করে করে দেয়, মানে ধরুন রাস্তা বলুন, আপনাদের এই রেল গেটটাকে ওপেন করে দেওয়ার ব্যবস্থা করুক,
কিংবা আরও অন্য জায়গা থেকে পেশেন্ট আনার ব্যবস্থা করুক বা ট্রান্সপোর্ট ব্যবস্থা করুক, আমার মনে হয় পেশেন্টের অভাব নেই। পেশেন্ট বরং হেলথ কেয়ারের অভাব, আমরাই মানুষের কাছে পৌঁছাতে পারছি না। সেখানে কি বলবো, এটা এমন একটা হয়ে গেছে যে একটা রুটি এ খাবে না ও খাবে, কিন্তু খিদে দুজনেরই লেগেছে আর কি। মানে ছাত্রদেরও দাবি অনেকটাই ঠিক, আমি যেটা শুনেছি, প্লাস এখানকার মানুষের যে আবেগ সেটাকেও মেনটেন করতে হবে। এবং আমার বিশ্বাস হচ্ছে দুটোকেই ব্যালেন্স করা যায়। মানে এটা একে অপরের পক্ষে নয়, বিপক্ষে না। মানে ডাক্তাররা পেশেন্টের বিপক্ষে বা পেশেন্ট ডাক্তারের বিপক্ষে এরকম ব্যাপারটা নয়। এটাই তো মানে সবথেকে বড় সমস্যা, মানে এটাই দেখানো হয়, কিন্তু অ্যাকচুয়াল সমস্যা সেটা নয়। অ্যাকচুয়াল সমস্যা হচ্ছে যে হেলথ কেয়ার এবং পেশেন্ট। একটা পেশেন্ট যখন আমার সামনে আসে, সে শুধুমাত্র একজন ব্যক্তি নয়, এবং সে সে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে, একটা সমস্যাকে রিপ্রেজেন্ট করে। আমার একজন ডাক্তার হিসেবে চোখে সেই সমস্যার সমাধানের রিপ্রেজেন্টেশন থাকা উচিত। আর যুদ্ধ যদি করতে হয় সেটা রোগের সঙ্গে, রোগীর সঙ্গে নয়, ঠিক আছে? আমার যুদ্ধটা রোগের সঙ্গে। সেই জায়গাতে আমার মনে হয় কোনো না কোনো জায়গায় ব্যাঘাত হচ্ছে, যেটাতে অ্যাপারেন্টলি মনে হচ্ছে ডাক্তারবাবুরা এইটা চাইছে না সেটা চাইছে না। ডাক্তারবাবুরা আরও বেশি করে পরিষেবা দিক, আর একটু শিখুক, এটাই আমি চাই। এইখানে মেডিকেল কলেজে আপনার কি কি মনে হয়, কি কি এখনো ডেভেলপমেন্ট হওয়া বাকি আছে এখানে? এখানে সব বাকি আছে এখানে। হ্যাঁ, কিছুই বলবো না, একেবারে ওরকম ব্লাইন্ড বলা ঠিক হবে না। অনেকটাই আছে, কিন্তু মুশকিলটা কী হয় এখন মেডিকেল কলেজের, যদি এখানে বলে নয়, পুরো পশ্চিমবঙ্গের হেলথ কেয়ারে আমি আপনাকে একটা ইমেজ দিচ্ছি যে কোথায় সমস্যা। সমস্যা হচ্ছে, আপনি একটা অপারেশন থিয়েটার করেছেন পুরুলিয়া সদর, পুরুলিয়া গভর্নমেন্ট মেডিকেল কলেজে, আপনার হাতেলার যে মেডিকেল কলেজ, আমি যে ওটিতে অপারেশন থিয়েটারে অপারেশন করি, যথেষ্ট একেবারে ডেভেলপড অপারেশন থিয়েটার, কোনো ডাউট নেই, বলতে কোনো দ্বিধা নেই। যে কোনো প্রাইভেট হসপিটালে যেমন অপারেশন থিয়েটার হয়, এখানেও অপারেশন থিয়েটার হয়েছে। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে যে এটা মেনটেন করবে কারা? এটা মেনটেন করার জন্য পর্যাপ্ত লোক দরকার আছে। সেই পর্যাপ্ত লোক কারা হবে? যারা আপনার স্কিল ওয়ার্কার। সমস্যা হচ্ছে যে ওই স্কিল ওয়ার্কার পর্যন্ত ওখানে পৌঁছানো, যাদেরকে দিয়ে কাজ চালানো হচ্ছে 10,000, 12,000, 15,000 টাকা আপনার কন্ট্যাক্ট দিয়ে, তারা প্রচণ্ড খাটছে, পরিশ্রম করছে, কিন্তু হি মে নট বি এলিজেবল ফর দ্যাট। স্কিল ওয়ার্কার ঘুরে বেড়াচ্ছে, হাজার ল্যাব টেকনিশিয়ান মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, আপনি মানে মানে জবলেস ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার ওটি টেকনিশিয়ান যে জবলেস ঘুরে বেড়াচ্ছে। গভর্নমেন্ট সার্ভিস দিচ্ছে না তাদের, মানে চাকরি দিচ্ছে না তাদেরকে, গভর্নমেন্ট তাদেরকে এমপ্লয়মেন্ট দিচ্ছে না, তারা এসে এইগুলো ব্যালেন্স করবে। অ্যাজ ফর এক্সাম্পল, একটা ওটিতে একটা লেজার মেশিন এসছে, আমি আরজি করে লেজার মেশিন দেখেছিলাম। আপনি চলে যান আরজি করে, গিয়ে দেখুন একটা লেজার মেশিন আছে, 2 কোটি টাকা দাম লেজার মেশিন, গভর্নমেন্ট মানি, গভর্নমেন্ট পারচেস করেছে। কিন্তু আপনি গিয়ে খোঁজ দেখুন যে ওই লেজার মেশিনটাকে মেনটেন করার জন্য কে আছে, গিয়ে দেখবেন কেউ নেই। তাহলে সমস্যাটা হচ্ছে, যখন 2 কোটি টাকার পারচেসিং ব্যাপার হচ্ছে, 1 সেকেন্ডে হয়ে যাচ্ছে কিনে নেওয়ার লোক, বিকজ অফ সাম অ্যামাউন্ট অফ কমিশন, হ্যানা ত্যানা করে এই ব্যাপারগুলো খুব ফোর্সলি হয়ে যাচ্ছে। বাট যখন মেনটেনেন্সের ব্যাপার আসছে, সেখানে একজন মানুষের যখন কর্মসংস্থানের ব্যাপার আসছে, সেখানে দেখবেন যে আপনার ফাঁকা রয়ে যাচ্ছে। কিংবা আপনি একেবারে লো মেনটেন্স যে জিনিসগুলো, আপনি হসপিটালে যান, দামি দামি মেডিসিন পাবেন, 10,000 টাকা দামি মেডিসিন পাবেন, কিন্তু গিয়ে দেখা যাবেন যে 2 টাকা দামি একটা ছোটো মেডিসিন আপনি পাচ্ছেন, হয়তো সেটা বেশি পেশেন্টের জন্য ইম্পর্টেন্ট। তাহলে সমস্যাটা কোথায়? করাপশান ঢুকছে কোন জায়গায়? করাপশানটা ঢুকছে যে মানিটারি যে ব্যাপারগুলো থাকছে, সেগুলো খুব ইজিলি হয়ে যাচ্ছে। এই যে বলে আমাদের পশ্চিমবঙ্গে টাকা নেই, টাকা নেই, ভুল বলে। টাকার কোনো অভাব নেই। টাকা আপনার আইদার কোনোভাবে ম্যানেজ হবে, না হলে লোন নিচ্ছে। সরকারের তো লোন নিতে কোনো মানে কি বলবো, কোনো ভাবছেই না ভবিষ্যতের কথা, ছেড়ে দিন। লোন নেওয়া হয়ে যাচ্ছে, টাকা হয়ে যাচ্ছে, অন্য খাদে টাকার কোনো অভাব হচ্ছে না। একটা কোনো পাবলিক মিটিং আপনি করুন, কোনো পলিটিক্যাল পাবলিক মিটিং, দেখবেন যে 10,000 প্যাকেট বিরিয়ানি চলে আসছে। আপনি কোনো মন্ত্রী মিনিস্টারদের ট্রান্সপোর্ট দেখুন, কোনো টাকার অসুবিধা হচ্ছে না। একজন লোকাল ছোট একটা পঞ্চায়েত মেম্বার দেখবেন যে যে গাড়ি নিয়ে চড়ে বেড়াচ্ছে, হয়তো জাস্ট ইমাজিন দ্য লেভেল অফ পলিটিশিয়ানস, যে 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 এখন যে তাদের লাইফস্টাইল লেভেল। হ্যাঁ, ভাবুন, একজন মন্ত্রী যখন রিটায়ার করে কত টাকা পায়? অফিসিয়ালি 20,000, 30,000 টাকা তার একটা, মানে তার যে লেভেল অফ, মানে তার স্ট্যান্ডার্ডের জায়গাটা, আর যখন সে পাওয়ারে থাকছে তার লাইফটা দেখুন। আপনার মূল কথা হলো ম্যানেজমেন্ট, আপনি কেমনভাবে ম্যানেজ করছেন, তাই না?
আর ম্যানেজমেন্টের জন্যই আমরা সরকারটাকে চয়েস করি যে সরকার 5 বছরে আমাদের পশ্চিমবঙ্গের সম্পদটাকে কীভাবে ম্যানেজ করবে। এক্ষেত্রে আপনি যখন এটা বললেন দুর্নীতির প্রসঙ্গটা, তাহলে একটা কথা মনে পড়ে গেল। আপনাদের আর্জি করেছিলেন আক্তার আলী সাহেব। উনি আমরা দেখেছিলাম ওই সময় নিউজে যে বিভিন্ন দুর্নীতি নিয়ে উনি বিভিন্ন দপ্তরে চিঠি করেছিলেন এবং পরবর্তী সেটা তদন্ত আওতায় আনা হয়েছে এবং পরবর্তী ওনাকে বোধহয় আমার যতটুকু মনে পড়ছে ওনাকে কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ হসপিটালে ট্রান্সফার করা হয়েছিল এবং পরবর্তী যেটুকু খবর পাচ্ছি যে উনি বোধহয় এখন রিজাইন করেছেন, বিজেপি পার্টি জয়েন করেছেন। তো ওখানে যিনি উনি যে ওই সময় যে অভিযোগগুলো তুলেছিলেন আপনার দুর্নীতির ব্যাপারে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, যেটা আপনি বললেন ইনস্ট্রুমেন্ট বা ওষুধ, সেই ওই তদন্ত কেসটা কি কিছুটা এগিয়েছে না ওখানেই ধামাচাপা পড়ে বসে আছে এখনো? দেখুন, দুর্নীতির তো তদন্ত এগিয়েছে বলেই দুর্নীতির মামলাতেই সম্ভবত সন্দীপ ঘোষ এখন জেলে আছেন। মানে দুর্নীতির মামলাতেই যে ছাত্র আমাদের জেলে আছে, কি নামটা ভুলে যাচ্ছি আমি এখন এই মুহূর্তে, যাই হোক, মানে যারা দুর্নীতির কারণেই যারা জেলে আছে, কারণ রেপ মার্ডার কেসে সঞ্জয় ছাড়া এখন বাকিদের কাউকে অভিযুক্ত বা তাদের শাস্তির জায়গা তৈরি হয়নি, ইভেন নট ইন জেল। দুর্নীতির মামলাতেই ওরা এখনও আটকে আছে। এবার যে বলছেন যে দুর্নীতির তুলেছিল আক্তার আলী ইত্যাদি ইত্যাদি, দেখুন এটা একটা ওপেন সিক্রেট। এটা আলাদা করে আমি বললাম মানে আমি ব্যক্তি হয়ে গেলাম এমন ব্যাপারটা নয়। আমি আপনাকে সমস্যাটা বলছি যে করাপশনের লেভেলটা কোথায়, কোন পয়েন্টে। যখন আমি তো এই উত্তরটা দিতে পারলাম না যে কী আছে আর কী নেই, এটা বলে ব্যাখ্যা যাচ্ছে নিশ্চয়ই দুর্নীতি এগিয়েছে বলেই ওরা জেলে আছে। বা আক্তার আলী ব্যক্তি হিসেবে আপনি আমাদের পুরো আন্দোলনে কোনো দিন হয়তো আক্তার আলীকে সামনে মানে এতে দেখবেন না, আমাদের কোনো মিছিল মঞ্চে দেখবেন না, কখনো খেয়াল করেন। উনি ইন্ডিপেন্ডেন্টলি ওনার মতো করে বলেছিলেন এবং পরবর্তীকালে আবার সিবিআই চার্জশিটে আবার ওনার নামও এসছে, সম্ভবত ইডিতে ওনার নামও এবারে এসছে, আমরা দেখলাম। তাই এ নিয়ে আমরা কথা বলেছি যে ওনাকে একদম ডিরেক্ট আপনারা কখনো আমাদের মঞ্চে দেখবেন না, উনি ওনার মতো ইন্ডিপেন্ডেন্টলি ফাইট করেছেন, ফাইট করছেন স্টিল হয়তো। আমরা যে বা যারা আওয়াজ তুলেছে সবার আওয়াজ আমাদেরই আওয়াজ বলে আমরা মনে করছি, কিন্তু যেটা আমাদের বলার যে করাপশান হচ্ছে এটা সবাই জানে। একটা বাচ্চা কি রে এই সরকার করাপশান করছে, হ্যাঁ করাপশান করছে। তো সরকার করাপশান করছে এটা বড় খবর নয়, বড় খবর হচ্ছে কোথায় কীভাবে হচ্ছে এবং তার মানে উল্টো দিকে পজিটিভলি আমরা কি করতে পারি সেই সাজেশানগুলো, এটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ করাপশান আটকানোর দায়িত্ব আমার নয়। করাপশান আপনি আমি আটকাতে পারবো না, আমরা ম্যাক্সিমাম আওয়াজ তুলতে পারবো। করাপশান দেখার জন্য অ্যান্টি করাপশান টিম থাকে, করাপশান দেখার জন্য হাজার সিস্টেম থাকে, গভর্নমেন্টের নিজস্ব সিস্টেম থাকে। আমরা যেটা বলতে চাইছি যে মেডিকেল কলেজের যে যে ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন, মেডিকেল কলেজে যে যে ফ্যাসিলিটিগুলো প্রয়োজন, মেডিকেল কলেজে যে জিনিসগুলোতে ফোকাস করা প্রয়োজন, আমি আগের কথাটা আবার রিপিট করে আমি বলছি আপনাকে যে সবাই সব কিছুর জন্য হই হল্লা করছে, কিন্তু আসল জায়গাটা সেটা আমরা মেডিকেল কলেজ করছি ভালো হেলথ, তো মানুষের স্বাস্থ্যটা যাতে ভালো হয়, ভালো পড়াশোনা যাতে হয়। তাহলে এমনি হেলথ সিস্টেমে হচ্ছে স্বাস্থ্য, মেডিকেল কলেজের স্বাস্থ্য প্লাস পড়াশোনা, ভালো ডাক্তার তৈরি হওয়া। আমরা কোন জায়গায় বাধা দিয়েছিলাম, কোন জায়গায় ঝামেলা করেছিলাম যে ছাত্রদের সঠিকভাবে পড়াশোনা না করিয়ে ডাক্তার বানানো হচ্ছে। সেটা নিয়ে আমরা ইভেন আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিরেক্ট মিটিংও আমরা বলেছিলাম যে কিছু ছেলে যারা 10 পাওয়ার যোগ্য নয় অথচ তাদেরকে বানানো হচ্ছে। এবং এই খবরটা যদি আপনি মেডিকেল কলেজের ইনফিল্ট্রেশন করেন, গিয়ে ভিতরে গিয়ে ছাত্রদের কাছ থেকে নেন, আপনি উত্তর পেয়ে যাবেন যেটা কতটা সত্য ছিল। তারপর এখন যে সিসিটিভির মাধ্যমে কড়াকড়ি করে পরীক্ষা নেওয়া ইত্যাদি ইত্যাদিগুলো হলো, এরপরে ছাত্রদের পড়াশোনার যে যদি আপনি আগে কেউ 2 ঘন্টা পড়তো এখন সে 6 ঘন্টা পড়ে, তাহলে কেন পড়ছে 6 ঘন্টা? বিকজ অফ একটা পড়াশোনার প্রেশার তার মধ্যে এসছে, তার জানার আগ্রহ এসছে, তার মনে হয়েছে যে না ডাক্তার হিসেবে আরও বেশি আমার জানা দরকার। এটা মেডিকেল কলেজের এনভায়রনমেন্ট থাকা উচিত ছিল। এখন কিছুটা চেঞ্জ হচ্ছে মেডিকেল কলেজের এনভায়রনমেন্ট। আর হেলথ পার্টটা যেহেতু সার্বিক পার্ট, এটা শুধু একটা মেডিকেল কলেজের হেলথ বদলে গেলে পশ্চিমবঙ্গের হেলথ বদলে যাবে না। মেডিকেল কলেজ গুটি কত আছে, পশ্চিমবঙ্গের হেলথ কিন্তু একেবারে গ্রাম থেকে শুরু হয়, পিএইচসি থেকে, সাব সেন্টার থেকে, এই সমস্ত জায়গাগুলোকে যদি স্ট্রেনথেনিং করা হয়। আজকের আশা ওয়ার্কাররা আপনার আন্দোলন করছে তাদের মাইনে বাড়ানোর জন্য। এখন আপনি মানে যেটা ধরুন একটা কোনো প্ল্যান প্রোগ্রামিংয়ে আপনি পয়সা ঢেলে দিচ্ছেন, আপনি কেন তাদের মাইনেটা বাড়াবেন না?
আপনার সিস্টার যারা নার্সিং অফিসার আছেন তাদের যে ন্যায্য পাওনা সেটা তারা পাচ্ছেন না। আপনি কেন ওই জায়গাটাকে টাকা খরচ করছেন? আপনার যারা সরকারি কর্মচারী, যারা তাদের ন্যায্য ডিএর জন্য আন্দোলন করে যাচ্ছে, সুপ্রিম কোর্টের অর্ডার আসছে, তারপরেও তারা পাচ্ছে না। তাহলে আপনি যখন কোনো হেলথ ইনফ্রাস্ট্রাকচারকে সামনে রেখে হেলথ মানুষকে যখন হেলথ দেবেন, মানুষকে যখন এডুকেশন দেবেন, মানুষকে যখন আপনি সুরক্ষা দেবেন, তাহলে তার যে বেসগুলো আছে সেগুলোকে আপনার স্ট্রেংথেনিং করতে হবে। একজন আইপিএস অফিসারের মাইনে 10 গুণ বাড়িয়ে দিলে সুরক্ষা 10 গুণ হবে। একজন যে মেডিকেল কলেজের প্রিন্সিপাল আছে তার তার গাড়ির সংখ্যা 10টা করে দিলে মেডিকেল কলেজের হেলথ বাড়বে। আপনার মেডিকেল কলেজে যদি হেলথ বাড়াতে হয়, আপনার যদি স্বাস্থ্য সিস্টেমে হেলথ বাড়াতে হয়, তাহলে একেবারে গ্রাউন্ড লেভেলে যারা আছে, যারা মাসি আছে, আয়া মাসি, যারা আপনার একেবারে গ্রুপ ডি দাদা আছে, যারা আপনার হচ্ছে যে ফ্লোর নার্সিং ম্যাডামরা আছেন, যারা আপনার হচ্ছে একেবারে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে, এই জায়গাগুলো আপনাকে স্ট্রেন করতে হবে। মেডিসিন কোয়ালিটি আপনাকে স্ট্রেন করতে হবে। মেডিসিন নিয়ে এত কিছু তো হলো, আপনি বলুন মেডিসিন নিয়ে এত কিছু হলো, মেডিসিন কোয়ালিটি বেড়েছে? আমাকে যদি উত্তর আপনি বলেন, আমি বলবো না, পারেনি। একজন ডক্টর হিসেবে বলছি, 1 বছর আগে আপনার স্যালাইন কাণ্ড হলো মেদিনীপুরে, 2জনকে সাসপেন্ড করা হলো, এমএসবিবিকে সাসপেন্ড করা হলো, গাইনির হেডকে একজনকে সাসপেন্ড করা হলো, হ্যাঁ, ডক্টর আলাউদ্দিনকে সাসপেন্ড করা হলো, আপনার জয়ন্তবাবু এমএসবিকে সাসপেন্ড করা হলো। কী করা হলো? তাদের কই চার্জশিট বেরিয়েছে? তাদের তদন্ত করে কেন বেরোচ্ছে না? 1 বছর তো একটা মানুষ ওই ডক্টর আলাউদ্দিনের থেকে পরিষেবা থেকে সরে গেল। আর চার্জশিট দেখিয়ে দিন আপনি, ওই ঝামেলা করেছিল, এই শাস্তি পেয়েছে, ঝামেলা মিটে গেল। তার মানে আলটিমেট গোলটা আইওয়াশ, আইওয়াশ করলে তো আপনি ঠিক আছে, আপনি ক্ষমতা আছেন, আইওয়াশ করছেন, কিছু মানুষ সেই আইওয়াশে দৌড়াবে, কিন্তু কিছু মানুষ আমি বিশ্বাস করি তারা অ্যাকচুয়ালি ভাবছে পশ্চিমবঙ্গের হেলথটা কোথায় গিয়ে পৌঁছাবে, দেশের হেলথটা কোথায় গিয়ে পৌঁছাবে। আপনি আজকের একজনকে সাসপেন্ড করে দিলেন, আজকের একজনকে, কালকে 2জনকে সাসপেন্ড করে দিলেন, কিছু মানুষ খুশি হয়ে গেল, এটা তো সমাধান নয়। তাহলে যদি স্যালাইন কাণ্ডে মনে হয় ডাক্তারদের গাফিলতি, তার চার্জশিট ফাইল করুন, তাদের বিচার করে তাড়াতাড়ি করে আপনি সমাধান করুন। এক্ষেত্রে তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে, মানে যদি হেলথ আপনি দিতে চান, তাহলে হেলথে যারা মানুষ আছে তাদেরকে এভাবে মানে খুব বেশি ক্ষমতায়ন কিংবা যা ইচ্ছা করে আপনার প্রেশার দিলে হেলথের জায়গা। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন যেটা সামনে আসে, আমরা বিভিন্ন সময় খবর করতে গিয়ে দেখেছি, বিশেষ করে আমাদের পুরুলিয়াতে বিভিন্ন পিএইচই সেন্টারগুলো কিন্তু হয় একটা ডাক্তার দিয়ে চলছে, নাহলে বন্ধ হয়ে আছে, সেখানে নার্সিং স্টাফ পর্যাপ্ত পরিমাণে নেই, বা এমন কিছু হয়তো কোনো সেন্টার আছে যেখানে হয়তো 2টো ডাক্তার থাকলেও ইনডোর পরিষেবা তো সবগুলোরই বন্ধ মোটামুটি, 1-2টো বাদে, ঠিক আছে। এখানে হয়তো 2জন ডাক্তার থাকলেও 3 দিন একজন করছে, 3 দিন আরেকজন করছে, মানে এখানেও আমরা একটা দেখতে পাচ্ছি যে শর্টেজ অফ ম্যান পাওয়ার। তো এই যে ডাক্তারদের রিক্রুটমেন্টটা কি সরকার ঠিকঠাকভাবে করছে না, না ডাক্তাররা প্রাইভেটের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, কি মনে হয় আপনার? দেখুন, ঝোঁকে মানুষ কেন? আপনি এই কাজটা না করে ওই কাজটা কেন করবেন? মানুষ স্বভাবতই একটা নিজের স্ট্যাটাস, নিজের জায়গা, নিজের আর্নিং বাড়ানোর সবসময় চেষ্টা করে। এটা খুব সাধারণ মানুষের একটা টেন্ডেন্সি। সবাই এত ডিপলি ভাববে তাহলে তো সমাজ অন্যরকম হয়। কিন্তু সেই টেন্ডেন্সিতে আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে কেন? যদি যায় আপনার কথা অনুযায়ী, তাহলে নিশ্চয়ই আপনি সঠিক জায়গায় করতে পারছেন না, এই তো। এখন কথাটা একেবারে মানে আমি সাপোর্ট করি না যদিও, তারপরে বললাম, চাকরি গভর্নমেন্টের যদি সঠিকভাবে হেলথ কেয়ারে দেওয়া হয়, রিক্রুটমেন্ট সঠিকভাবে দেওয়া হয়, আমি অন্তত আমার যতটুকু নলেজ, গভর্নমেন্টে সমস্ত মানে ডাক্তার সংখ্যা এরকম আছে, গভর্নমেন্টে আসবে হাজার ডাক্তার আছে, তারা ওয়েট করছে। এবার তার যদি বলেন প্রমাণ কি, দেখুন কোথায় 4-5টা সিট ফাঁকা আছে জয়েন করার জন্য, সেখানে 400 ডাক্তার গিয়ে লাইন দিচ্ছে। তাহলে যদি আপনি বলেন যে সরকারি ছেড়ে প্রাইভেটে যাওয়ার প্রচেষ্টা কেউ করছে, এটা আমি মানি না, ভুল। পাচ্ছে না, দিচ্ছে না, তাই তারা প্রাইভেটের দিকে যাচ্ছে এবং সার্ভাইভিংয়ের দিকে যাচ্ছে। সরকার থেকে রিক্রুটমেন্টটা নেই। রিক্রুটমেন্ট নেই তো। রিক্রুটমেন্টের এবারে একটা নোটিশ দিয়েছে, কিছু জনকে নেবে, রিক্রুটমেন্ট আলাদা কথা। দেখুন, স্টিল আমি বলবো যে একজন ডাক্তার যেহেতু পাবলিক হেলথের সঙ্গে জড়িত আছে বলে আমরা আলোচনা করছি, কিন্তু যাদের জন্য একেবারে আমরা আলোচনা করতে পারছি না, এডুকেটেড যে জেনারেশন, মানে ইতিহাস যে পড়লো, যে ভূগোল যে পড়লো, যে অঙ্ক যে করলো, যে আপনার বাংলা পড়লো, একটা জিনিস না আরেকটা জিনিস পুরো ডিপেন্ডেন্ট। আপনি যদি বলেন শুধু আপনি হেলথ কেয়ার খুব ভালো করে দেবেন, একেবারে ঝাঁ চকচকে করে দেবেন, যদি ইমাজিনও করেন, সমাজ কিন্তু বিরাট কিছু পরিবর্তন হবে না।
কারণ সমাজ পরিবর্তন করতে আরেকটা জিনিস লাগবে আপনার, তার সঙ্গে এডুকেশন। আপনি এডুকেশনটাকে শেষ করে দিচ্ছেন, হেলথটাকে নিয়ে মাতামাতি করছেন, হবে না। হেলথটা ঠিক করে শেষ করে দিচ্ছেন, এডুকেশন নিয়ে মাতামাতি করছেন, হবে না। একটা বাচ্চা একেবারে ছোটোবেলায় যে ট্রিটমেন্টটা তারা পায় সেগুলো দেয় অঙ্গনারী ওয়ার্কার। অঙ্গনারী ওয়ার্কার মহিলারা, দিদিরা হচ্ছে আপনার কিছু খাবার বাচ্চাদেরকে যদি ঠিকমতো না খায়, সে এমনিতেই অপুষ্টি হয়। সেই অপুষ্টি বাচ্চা, নিউট্রিশন লেস বাচ্চা পরবর্তীকালে নানান রোগে ভুগবে। সে গিয়ে আবার হসপিটালে যাবে, সে আবার ডিজিজ বার্ডেন বাড়াবে। তাহলে আপনার একটা সুস্বাস্থ্য যদি আপনি পরিকল্পনা করেন, তাহলে তার মধ্যেই আপনার সুরক্ষা, তার মধ্যেই আপনার শিক্ষা, তার মধ্যেই আপনার কর্মসংস্থান সব কিছু আছে। তাহলে একজন ব্যক্তি হসপিটালে তখন যেতে পারবে যখন আপনি এই হসপিটালে গিয়ে সঠিকভাবে চিকিৎসা পেতে পারবে, যখন আপনি পুরো সিস্টেমটাকে ওপেন করেন। এবার আসছি যে পিএসসি বিপিএসসির যে মানে কী বলবো খারাপ অবস্থা, তার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ তো রিক্রুটমেন্ট। এটা বলতে তো কারোরই অসুবিধা নেই যে যেখানে যা ম্যান পাওয়ার লাগে সেখানে তা ম্যান পাওয়ার নেই। সেই ম্যান পাওয়ারের জন্যই আজ স্কুল বন্ধ হচ্ছে, সেই ম্যান পাওয়ারের জন্যই হসপিটাল বিভিন্ন জায়গায় বন্ধ হচ্ছে। এবং সেই ম্যান পাওয়ারের এক নম্বর সংখ্যা, দু নম্বর হচ্ছে কোয়ালিটি। যারা আছেন, যারা পিএসসিগুলো চালাচ্ছেন, যারা বিভিন্ন পিএমওই সিএমওইসে যে জায়গাগুলো নিয়ে তারা বসে আছেন, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল হয়ে বসে আছেন, তাদের মধ্যেও এক প্রকার এটা বলতে কোনো রকমের দ্বিধা নেই যে তাদের মধ্যে তো এক রকম মানে কি বলবো যে ওই স্ট্রেনথেনিং নিয়ে কাজ চালানোর যে মানসিকতা, সেটা কিছু খামতি হচ্ছে। সেটার আবার কারণ হচ্ছে যে আপনি প্রপার স্যালারি দিচ্ছেন না। ভালো ভালো গভর্নমেন্ট সেট আপের ভালো লোকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের কাজেরও মানসিকতা কমছে, বিকজ অফ তারা কত পার্সেন্ট দিয়ে এক্স্যাক্টলি 48 না ডিএতে তারা আছে। সেম কাজে একজন সেন্ট্রাল গভর্নমেন্ট যারা আপনার কাজ করছে, সে তার থেকে অনেক বেশি স্যালারি পেয়ে চলে যাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টে যেমন 8 পে কমিশন চলছে। আবার ধরুন কেউ চাকরি করছে, সে যেমন কাজ করবে, আরেকজনকে আপনি কন্ট্রাকচুয়াল তার সেম জায়গায় সেম কাজ তাকে দিলেন এবং প্রেশারাইজ করলেন যে সেই কাজটা তাকে করতে হবে। হাউ ক্যান ইট বি পসিবল? সাইকোলজিক্যালি বা মেন্টালি, ফিজিক্যালি সে কীভাবে করবে? একজন মানুষ 40,000 টাকা, আপনার সঙ্গে 5 জন কাজ করছে, 2 জন সরকারি, 3 জন হচ্ছে যে আপনার কন্ট্রাকচুয়াল। 2 জনকে আপনি 50,000 টাকা স্যালারি 2 জন পাচ্ছে, আর বাকি 2 জন 10,000 টাকা পাচ্ছে। এই যে সমকাজ, বেতনটা সমান হচ্ছে না, এটা তো প্রথম রকমেরই আপনি ডিসক্রিমিনেশন করে দিচ্ছেন, যেটা তো আপনার কাজে কখনো ডেভেলপমেন্ট হবে এটা আশা করাটা ঠিক নয়। স্টিল আমি মনে করি মানুষজন করছে, মানুষ খাচ্ছে, মানুষ মেনে নিচ্ছে, কষ্ট করছে, যেটা মানুষের মেনে নেওয়া, কষ্ট করা উচিত নয়। দে শুড হ্যাভ টু প্রোটেস্ট ফর অল দ্যাট। দেখা যাক। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, যে জিনিসটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ম্যান পাওয়ারের শর্টেজ বা মিসম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, তো এখনকার দিনে যে পোস্টিংগুলো আপনাদের হচ্ছে বা যেভাবে আপনাদেরকে ইউজ করা হচ্ছে, সেটা কি ঠিকঠাকভাবে হচ্ছে বলে আপনার মনে হয়? মানে যে কাজের জন্য স্পেশালিস্ট তাকে সেই কাজে ব্যবহার করা হচ্ছে কি না, এরকম কি কোনো ব্যাপার আছে? দেখুন, সেটার তো একেবারে জলজ্যান্ত উদাহরণ আমাদের কাছেই আছে। দেবাশিস হালদার, ডক্টর দেবাশিস হালদার, উনি অ্যানাস্থেশিয়া স্পেশালিস্ট, মানে এমবিবিএসের পরে উনি পোস্ট গ্র্যাজুয়েট করেছেন, স্পেশালাইজেশন করেছেন অ্যানাস্থেশিয়া ডিপার্টমেন্ট, অ্যানাস্থেশিয়া সাবজেক্ট নিয়ে। তাহলে অ্যানাস্থেশিয়াটা কি না, কোনো পেশেন্টের অপারেশনের আগে তাকে অজ্ঞান করা হয়, তাকে যাতে পেনলেস হয়, ব্যথা না পায়, সেই ব্যবস্থা করা। তাহলে সেই অজ্ঞানের ডাক্তারবাবুকে এমন একটা জায়গায় পোস্টিং করা দরকার যেখানে অপারেশন হয়, একদম বেসিক হিসেব। কিন্তু আজ এই প্রায় 1 বছর হয়ে 7 মাস মতো চলছে যে দেবাশিস হালদারকে পোস্টিং দেওয়া হলো জোর করে, মানে কাউন্সেলিং বহির্ভূত, বেনিয়ম করে, অনিয়ম করে, অন্যায়ভাবে। কোথায় পাঠানো হলো? মালদার গাজলে, এখানে কোনো অপারেশনই হয় না। আপনি জাস্ট ইমাজিন, একজন স্পেশালাইজড করলো, আপনি একজন স্পেশালাইজড ডাক্তারকে, যেমন আমরা স্পেশালাইজড ডক্টর, আমি একজন ইএনটি সার্জন, যদি আমি সরকারের চাকরি ছেড়ে দিতে চাই, আমাকে 10 লাখ টাকা পার ইয়ার ফাইন দিতে হবে যে না আপনি ছাড়তে পারেন না, সরকারকে আপনার পরিষেবা দিতে হবে। দেব, তাহলে এমন একটা জায়গায় দেওয়া হোক যেখানে আমি কাজটা দিতে পারি। তাহলে তাকে এমন একটা জায়গায় পাঠানো হলো যেখানে অপারেশন হয় না। উনি যান নর্মাল সর্দি কাশি, আপনার জ্বর ইত্যাদি ইত্যাদি নর্মাল এমার্জেন্সি, এই ডিউটিটা করে উনি বাড়ি ফেরেন। তাহলে এটা কি সঠিক ম্যান পাওয়ার সঠিক জায়গায় কাজে লাগানো হলো? মানে একজন ডাক্তারবাবুকে আপনি দিয়ে দিলেন হচ্ছে যে পুলিশের চাকরি, একজন পুলিশকে দিলেন হসপিটালের চাকরি, এই এটার সঙ্গে কোনো মানে আলাদা কিছু থাকছে না। একজন অন্য কোনো ব্যক্তিকে নিয়ে অন্য কোনো কাজে দিয়ে দিলেন।
এটা হচ্ছে মেন সমস্যা। মানে যে যেখানে কাজে, যেখানে কমফোর্ট, যেখানে সে যেটাতে সে স্পেশালাইজ, যে কাজটা সে ভালো পারে, এবং হিউম্যান রিসোর্স যে পয়েন্টটা, সেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, বিকজ অফ সাম ইগো, বিকজ অফ সাম, যেহেতু আপনি সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, তাই আমরা সরকার আপনাকে একটা পানিশমেন্ট দিলাম। এবং আমরা একটা উদাহরণ দিতে পারছি, এরকম তো হাজার আছে না। অনেক অনেক যোগ্য মানুষকে যোগ্য জায়গায় পদ দেওয়া হচ্ছে না, অথচ কিছু ব্যক্তি আছে যারা হয়তো মানে একটু সরকারের নাম দিয়ে দিয়েছে, একটু আপনার গুণগান গেয়ে দিয়েছে, তাকে এমন একটা পোস্টিং দেওয়া হচ্ছে সেটা সে ডিজার্ভই করে না। মানে স্বভাবতই কি হয় না, একজন ব্যক্তির এমন যোগ্যতা থাকা উচিত, সে চেয়ারে বসলে চেয়ারের সম্মান বাড়বে। এখন উল্টো হচ্ছে, অযোগ্য ব্যক্তিকে চেয়ারে বসিয়ে তার সম্মান বাড়ানোর জন্য মার্কেটিং করা হচ্ছে। আমরা কদিন আগে দেখলাম যে উন্নয়নের পাঁচালী একটা প্রজেক্ট করা হলো, তো সেখানেও দেখছিলাম স্বাস্থ্যসাথীর ব্যাপারটা আছে, স্বাস্থ্যসাথী কার্ডের। এবার আমরা বিভিন্ন জায়গায় অভিযোগও দেখি যে স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাডমিশন নেওয়া হয় না বিভিন্ন প্রাইভেট হসপিটালগুলোতে। তাহলে এইটার আপনার কি মনে হয় যে স্বাস্থ্যসাথী কার্ডটা দিয়ে আপনার মানুষের ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা কতটা লাভজনক হয়েছে? দেখুন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমি আজ পর্যন্ত, যেহেতু আমাদের এখন রুলস করেছে যে আমরা স্বাস্থ্যসাথীতে পেশেন্ট ভর্তি করতে পারবো না, আমরা যারা এসআর আছি, বা কিছু একটা রুলস করেছে, আমি জানি না স্বাস্থ্যসাথী নিয়ে এত ডিটেলস। কিন্তু আমার ব্যক্তিগত মত সম্পূর্ণ আলাদা। আমার মত কি, স্বাস্থ্যসাথীটা কী? একটা কার্ড যেটাতে মানুষ প্রাইভেট হসপিটালে গিয়ে সেই কার্ডটা দেখালে চিকিৎসা করাতে পারবে, এই তো। এখন আমার কথা হলো যে মানুষ প্রাইভেট হসপিটালে চিকিৎসা করাতে যাবেই না যদি আপনি সরকারি হেলথ কেয়ার সিস্টেমটাকে স্ট্রং করেন। আপনার যে মানুষকে আপনি স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছেন, মানে টাকা পয়সা তার কম, তার টাকা পয়সা নেই বলে, নিশ্চয়ই গরিব মানুষদেরকে দেওয়া হয় স্বাস্থ্যসাথী কার্ড, যে আপনাদের টাকা পয়সা কম, আপনারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে হেলথ সাহায্য করুন। এবং এটা একটা গরিব মানুষের ইমোশন নিয়ে খেলা, আমি ব্যক্তিগত মনে করি। আমি স্বাস্থ্যসাথী কার্ডের যে কনসেপ্ট, সেটাকেই আমি সাপোর্ট করি না। তো এটা অনেক বড় কথা হয়ে গেল, হয়তো এটা অনেক বিতর্কমূলক কথা না, স্টিল আমি কনসেপ্টটাকেই সাপোর্ট করি না। ওই যে ভাবনাটা, কেন বলছি, স্বাস্থ্যসাথী কার্ড সেই মানুষ নিচ্ছে যে গরিব মানুষ, যার চিকিৎসা করার ক্ষমতা নেই, তাই তো। হ্যাঁ, সেই মানুষটা যদি ওই প্রাইভেট হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেল, যার চিকিৎসা পেল, সেই চিকিৎসা যদি সরকারি হসপিটালে পায়, সে কেন কার্ড নেই? তার কার্ডের দরকারই হবে না। তাহলে আমি প্রাইভেট বিজনেস, প্রাইভেট হসপিটাল, প্রাইভেট সিস্টেমটাকে এক সাইডে রাখছি। কারণ কিছু মানুষ আছে যারা সবার সঙ্গে সব কিছু করতে পারে না, তারা সরকারি হসপিটালে যান না, এমনিই যান না। তারা মনে করেন যে আমার ট্যাক্সে সরকারের সিস্টেম চলে, আমি অনেক টাকা আছে, আমি প্রাইভেটে কোনো একটা জায়গায় করাবো। এটা আলাদা ধরনের মানুষ। কিন্তু যে মানুষটা মানে সরকারি হসপিটালে যেতে চান, যেতে পারেন, বা অন্য টাইমে যান, কিন্তু যখন বিপদে পড়ে যারা অপারেশন করতে, তিনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে প্রাইভেটে যাচ্ছেন। ভেবে দেখুন, যদি ওই চিকিৎসাটা ও সরকারি হসপিটালে ও টাইম মতো পেয়ে যায়, তাহলে ওর স্বাস্থ্যসাথী কার্ডের তো দরকারই নেই। তাহলে আমাদের হসপিটাল, আমাদের সরকারি স্বাস্থ্য সিস্টেম 20,000 কোটি টাকার স্বাস্থ্য সিস্টেম, 21,000 কোটি টাকা। 21,000 কোটি টাকা খরচ হচ্ছে যেখানে, সেই স্বাস্থ্য সিস্টেমে আমার স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার দরকারই তো নেই। যদি আপনি সিস্টেমটাই এমন বানান, যে ব্যক্তি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যাচ্ছেন সে তো হসপিটালেই আসবে, তাহলে মাঝে স্বাস্থ্যসাথী কার্ড কি করছে? দরকারই তো নেই। তো আমার কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা, যে আমার মতে স্বাস্থ্যসাথী কার্ড দরকারই নেই যদি আপনি সঠিকভাবে হেলথ কেয়ার সিস্টেম। একটা শেষ কোশ্চেন করব। বর্তমান দিনে এটা একটু হেলথের থেকে আলাদাভাবে যাচ্ছে, একটু রাজনৈতিক ব্যাপারে যাচ্ছি। বর্তমান দিনে আমরা শাসক বা বিরোধী দল যারা আছে আমাদের, বিজেপি এবং তৃণমূল, সরি, আমরা একটা জিনিস দেখছি, এখানে উন্নয়ন নিয়ে কোনো কথা নেই। লোকের মানে আপনার ধরুন কর্ম, স্বাস্থ্য এইসব বা এডুকেশন, এইসব ব্যাপার নিয়ে কোনো কথাবার্তা কেউ বলছে না, শুধু একটা ধর্মকে খাইয়ে দেওয়া চলছে। কেউ বলছে বাবরি মসজিদ বানাবে, কেউ বলছে বাবার নামে কেন মসজিদ হবে, আবার মানে এইসবই বিভিন্ন রকম ব্যাপার। তো এই যে রাজনীতির যে এই একটা জায়গায় চলে আসছে যেখানে উন্নয়ন নিয়ে কথা হচ্ছে না, শুধুমাত্র ধর্ম নিয়ে কথা হচ্ছে, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা তো মানে এটা এখন হচ্ছে, যদি কেউ বলে সে ভুল বলবে। যুগ যুগ ধরে এটা হয়ে এসেছে, যুগ যুগ ধরেই মানুষ তার আবেগ, ইমোশান, সেই পার্টগুলোকে দিয়ে বিজনেস করেছে। এটা এক ধরনের ব্যবসা। এটা
আগে হতো যিনি ধর্মের প্রধান তিনিই রাজা, যিনি বা যে ধর্ম প্রধান ছিল তার সঙ্গে রাজার একটা খুব গুরুত্বপূর্ণ বন্ধুত্ব, রাজতন্ত্রের যে জায়গাগুলো ছিল, ধর্মযাজক যিনি তিনিই রাজা। তো এটা এখন যে হঠাৎ হচ্ছে এমন নয়, কিন্তু সমস্যা এখন অন্যরকম হচ্ছে। এখনকার সমস্যা যেটা, সেটা হচ্ছে এটাকে একেবারে ডিরেক্ট ডেভেলপমেন্ট, যে আমরা পড়াশোনা করে একটা জায়গায় এসেছি, সেই জায়গাগুলোকে পিছনে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, এটাই ক্ষতি হচ্ছে। আগে অলরেডি পিছনে ছিল, একটা যুগে মানুষ ধর্মই শেষ কথা ছিল, ধর্ম দিয়েই মানুষ শেষ কথা ছিল। আপনি 100 বছর 200 বছর আগে দেখুন না, হাজার হাজার মানুষ সতীদাহ প্রথা দেখেন, হাজার হাজার মানুষ আগুনে পুড়েছে, মানুষ দেখেছে, হরতাল ঢোল বাজিয়েছে, মেনে নিয়েছে। তখন আপনি ইতিহাস খুঁজলে পাবেন না যে সেই গ্রামে বিশাল মানুষ কিছু অনেক প্রতিবাদ করেছে, তাই নয়। কিন্তু একটা টাইমে রাজা রামমোহন রায়ের মতো মানুষ এসছে, তিনি সেই জিনিসগুলোকে নিয়ে আন্দোলন করেছেন, বিদ্যাসাগরের মতো মানুষ এসছে, সেগুলো আন্দোলন করেছে, আমাদেরকে সঠিক পথে নিয়ে এসছেন। তো আজকের সমস্যাটা হচ্ছে যে আজকের যারা এডুকেটেড মানুষ, যারা পড়াশোনা করে একটা জায়গায় এসছে, তারাও এই জিনিসের পিছনে ছুটছে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। পলিটিক্স ধর্ম নিয়ে হয়েছে, কিন্তু যারা এডুকেটেড মানুষ, মানে ধরুন একজন চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, একজন, আমি কাটছি এখানটাই, কারণ আমরা দেখুন বিগত বাম আমলে আমরা যে জিনিসটা দেখি, যে বাম আমলে কিন্তু আমাদের এখানে এই যে ধর্মভিত্তিক যে রাজনীতি, এটা সেরকম কোনোদিনই মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি। কিন্তু বর্তমান দিনে এই জিনিসটা এতটা মাথা চাড়া দিয়ে উঠছে কেন? দুটো আপনার সরকার বলুন বা বিরোধী পক্ষেই বলুন, দুজনেই দুটো ধর্মকে নিয়ে একটা মানে কি বলবো, ভুল বোঝাচ্ছে মানুষকে, নাকি ধর্ম নিয়ে খেলা করছে, এটাই বোঝা দায় হয়ে যাচ্ছে। দেখুন আমি আবার সেই একটা, আপনি যেটা বলছেন সেই উত্তর। বাম আমল, আমি তো তখন 2011 সালে, তখন আমি ক্লাস 11-এ পড়ি। বাম আমলে কী হয়েছে আমি সেটা বিশ্লেষণ করার মতো ক্ষমতাই আমার নেই। আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে যখন আপনার হাতে কোনো প্ল্যানিং থাকবে না, ধর্ম সবসময় আছে, ছিল। হঠাৎ করে পৃথিবীতে সবথেকে বেশি সংখ্যা ধার্মিক মানুষের, হ্যাঁ, তো ধর্ম সবসময় রাজ করেছে, আরও ভবিষ্যতেও করবে, কারণ আমাদের ইমোশনাল পার্টটা সবথেকে বেশি স্ট্রং। আমাদের যত রকমের ইন্দ্রিয়ের ফিলিং আছে, যত রকমের আমাদের ভাব আছে, তার মধ্যে ইমোশনাল যে মোটামুটি ধার্মিক ইমোশন ইত্যাদি, এগুলো খুব স্ট্রং হয়। খুব তাড়াতাড়ি মানুষকে একত্রিত করা যায় ধর্মের নামে, খুব তাড়াতাড়ি মানুষকে কী বলবো, রাগান্বিত করা যায়, দুঃখিত করা যায়। এগুলো তো ধর্মের নামে একজোট করা খুব ইজি আর কি। এটা তখন হবে যখন আপনার কাছে আর অন্য কোনো প্ল্যানিং থাকবে না। এখন বর্তমান শুধু রাজ্য সরকার না, সেন্ট্রাল গভর্নমেন্টেরও কী প্ল্যান আছে ভারতের জন্য? ভারতবর্ষে এই মুহূর্তে সারা পৃথিবীর সবথেকে বেশি সংখ্যক যুবক যুবতী আছে। সারা পৃথিবীতে এই মুহূর্তে আপনি যদি অ্যাভারেজ এজ অফ দ্য ওয়ার্ল্ড ধরেন, আমি এর আগে কয়েকদিন আগে বলেছিলাম যে জাপানে আপনার 40 উপরে উঠে যাবে, আমেরিকায় 43, আপনি গুগল সার্চ করবেন। ভারতবর্ষ এমন একটা কান্ট্রি যার অ্যাভারেজ এজ অফ দ্য পিপল ইয়াং, অ্যারাউন্ড 30-35। তাহলে সবথেকে বেশি সম্ভাবনা ভারতবর্ষে আছে, সবথেকে বেশি সম্ভাবনা যুবতী আছে ভারতবর্ষে, এবং সারা পৃথিবীতে আমাদের ছেলেরা গিয়ে ডেভেলপ করছে। আমি যে গুগল থেকে শুরু করুন, মাইক্রোসফট শুরু করুন, অটোমোবাইল সেক্টর দেখুন, আপনি অন্য কোনো বিজনেস সেক্টর দেখুন, আপনি MBA সেক্টর দেখুন, হোটেল ম্যানেজমেন্ট দেখুন, সবগুলো ইন্ডিয়ান ছেলেপুলেরাই গিয়ে সেখানে করছে, বিদেশে করছে। তাহলে এই যুবক যুবতীদের যে যে মানে যে ট্যালেন্ট, যে শক্তি, সেই শক্তিটাকে একত্রিত করে ভারতবর্ষের সরকারের এই মুহূর্তে কী প্ল্যান আছে আমাকে জিজ্ঞাসা করলে কিছু নেই, নাথিং। পশ্চিমবঙ্গ সরকারের কী প্ল্যান আছে? নাথিং। তাই তাদের এই শক্তিটা যে বিচ্ছুরণ হচ্ছে, কোনো কাজে লাগছে না, সেই শক্তিটাকে কি করে ব্যালেন্স করে রাখবে? তাদেরকে ব্যালেন্স করে রাখার জন্য একেবারে উপরের যে যে ভাবনা মানুষের আছে, একেবারে যে ভাবনায় মানুষ একেবারে গঙ্গার মতো জলের মতো বয়ে যেতে পারবে, সেই ভাবনাটা জুড়ে দিচ্ছে, চলো ধর্ম ধর্ম ধর্ম। কিন্তু ধর্ম দিয়ে তো আর আপনি কি বলবো, ধর্ম দিয়ে আপনি তো ভালো হসপিটাল বানাতে পারবেন না, ধর্ম দিয়ে তো আপনি ভালো কলেজ বানাতে পারবেন না, ধর্ম দিয়ে ভালো ইউনিভার্সিটি বানাতে পারবেন না। কিন্তু দেশ ডেভেলপ হবে এগুলো দিয়ে। বাবরি মসজিদ বা অন্য কোনো মসজিদ কেউ বানাচ্ছে তার নিজের জায়গাতে, যতক্ষণ না পর্যন্ত সেটা অন্য কারোর ক্ষতি করছে, বানাক না মসজিদ, মসজিদের তো অভাব নেই, লক্ষ লক্ষ মসজিদ আছে ভারতবর্ষে। না, আমি মসজিদ নিয়ে কোশ্চেন না, আমি জাস্ট এটা একটা জিনিস, মন্দির কেউ বানাচ্ছে, বানাক না, লক্ষ লক্ষ মন্দির, সে তার মন্দিরের অভাব নেই, কেউ যদি মন্দির বানায় সে বানাক না। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যখন এই ডেভেলপমেন্টের বিকল্প হিসেবে ওটা তৈরি হচ্ছে, তখনই ক্ষতি হচ্ছে।
সরকারের কাজ কিন্তু মন্দির মসজিদ বানানো নয়। সরকার মন্দির মসজিদ বানালে সে তো সেই রাজতন্ত্র হয়ে গেল। মন্দির মসজিদ আমরা ছোটবেলা থেকে হাজার হাজার, আমি এই ব্যাপার নিয়ে একটা কথা বলেছিলাম যে আগে আমরা ছোটবেলায় কি করতাম, আমরা ছোটবেলাতে আপনার চাঁদা তুলে সরস্বতী পূজা করতাম। সরস্বতী পুজোতে চাঁদা দিয়ে করতাম। সরকার আমাদেরকে এডুকেশনটা দিত, যে এডুকেশনটা সরকারি। এখন উল্টো হচ্ছে যে এডুকেশনটা নিজের পকেট থেকে তুমি খরচ করো, পুজোর চাঁদাটা সরকার দেবে। এই যে কন্ট্রাডিকশন, এটা তো আপনি মানে এটাই সমস্যা। তো মন্দির বানাক, মসজিদ বানাক, লাখ লাখ বানাক, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে যাকে ডেভেলপমেন্টের জন্য আপনি আপনার সম্পদ তো, যে ট্যাক্সটা দিচ্ছেন সেটা তো মন্দির মসজিদ বানানোর জন্য নিশ্চয়ই দিচ্ছেন না। আপনি যে চাকরি করছেন, আপনার আলু কিনতে যাচ্ছেন, পেঁয়াজ কিনতে যাচ্ছেন, তেল কিনতে যাচ্ছেন, সরকারি জিএসটি টাকা পয়সা ভাগ করে আপনি দিচ্ছেন। মানে আলু যদি 3 টাকায় কেনেন, 1 টাকা হচ্ছে যে ট্যাক্সের টাকা, 2 টাকা আপনি পাচ্ছেন আলু। তাহলে সেই টাকাটা আপনি নিশ্চয়ই মন্দির মসজিদের জন্য দিচ্ছেন না। তো এই জায়গা থেকে যে যে মানে কি বলবো, মানে সরকারের যে কাজ করার কথা, সেই জায়গায় যখন অভাব হয়েই মন্দির মসজিদ হচ্ছে, তখনই সমস্যা। আর রাজনৈতিক, আবার বলছি, রাজনীতির যে জায়গাটা, সেটা আমল দিয়ে বিচার হবে না। রাজনীতির কাজটা হবে যে কে ডেভেলপমেন্ট নিয়ে কি কথা বলছে। এখন যখন কোনো শাসক, সে যখন একটা ধার্মিক কোনো পার্ট নিয়ে অ্যাক্টিভেট করতে চায় মানুষকে, পাল্টা বিরোধী সেটাকে ডেভেলপমেন্ট দিয়ে সেটাকে আটকানো উচিত হবে। কিন্তু সেটা তো আমরা দেখছি না। আমরা দেখছি মানে কি বলবো, চোর ভার্সেস সাম্প্রদায়িকতা, এই দুটো আমার মনে হয় এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসেছে। চুরি বা সাম্প্রদায়িকতা দুটোই আমাদের কাজে লাগবে না। ডেভেলপমেন্ট, এনিথিং ভার্সেস ডেভেলপমেন্ট, এনিথিং ভার্সেস হেলথ, এনিথিং ভার্সেস আপনার এডুকেশন, ওমেন রাইটস, এগুলো নিয়ে চর্চা করলে আমার মনে হয় বেশি। অনেক ধন্যবাদ আপনাকে আসফাকুল সাহেব। আপনারা দেখছিলেন এখন রূপসী বাংলা মিডিয়া। বিভিন্ন খবরের আপডেট পেতে চোখ রাখুন।